ঈদের দিন আমি তখন মাত্র গেছি, হয়তো 1 বছর হলো, আমি রেস্টুরেন্টে কাজ করতাম। ঈদের দিন ওকে বললো আমাকে ছুটি দাও, আমার কালকে ঈদ, হ্যাঁ ছুটি হবে না, আমাকে ছুটি দিচ্ছে না। দেখা যাচ্ছে কাজ করছি, ঘাম পড়তেছে, এই যে আমি ঘামটা মুছবো সেই সময়টা আমার নাই। ওরা তো টাইম মেনটেন করে আমাকে এত এই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে, মাস্ট বি। তো এখন ঈদের দিন আমি যখন বাসা থেকে বের হচ্ছে, ট্রেনে উঠবো, জবে যাব, দেখি যে অনেক লোক মসজিদে যাচ্ছে। আমি একটা বাঙালি এরিয়া থাকতাম, একটা মুসলিম এরিয়াতে, মানুষজন মসজিদে যাচ্ছে, নামাজ পড়তে। আমার শুধু বোবা কান্না। এবং এমনও দেখছি যে বাসায় একা পড়ে মরে গেছে, হ্যাঁ কেউ আয়সা তাকে আমার পাশে আমরা দেখছি, আমাদের ফ্ল্যাটে দেখেছি। হ্যাঁ আমাদের ওই যে আপনি যে সেন্টারটা গেছেন, লাকাম ইসলামিক সেন্টার, সেই সেন্টারে একজন তার ছেলেমেয়েরা এখানেই থাকে, ফাদারকে রাখে দিয়েছে ওই বোর্ডিংয়ে, আমাদের ওই বোর্ডিংয়ে। পরবর্তী সে মারা গেছে, 2 দিন পরে খবর পাওয়া গেল। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে বা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন, রব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প কো স্পন্সর হিসেবে রয়েছে মালাবিস। আপনাদের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। এই অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান যে প্রত্যেকটা মানুষ যারা স্ব জায়গায় সম্মানিত, স্বীকৃত, দেশ জাতি, আপনারা যাদেরকে চিনি, যাদের ত্যাগ, যাদের না জানা কথাগুলো আমরা জানতে চাই, সেই মানুষগুলোকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে তাদের কথাগুলো শুনি, যেন অনুপ্রাণিত হতে পারি, আপনারা শিখতে পারেন, কষ্টের উপরে সুখের অবস্থান সেগুলো জানতে পারি। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সুদূর অস্ট্রেলিয়া থেকে যিনি এসেছেন এবং 20 বছর একটা দীর্ঘকাল ধরে তিনি প্রবাস জীবন লিড করছেন, একজন সফল মানুষ, সফল সাংস্কৃতিক সংগঠক, বিজনেসম্যান, সমাজসেবক, আমাদের সকলের প্রিয় আলতাফ হুসাইন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনি আজকের এই অনুষ্ঠানে এসেছেন, ভালো লাগছে। এবং লং টাইম বিদেশে থাকা, তার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা কিছু আমরা শুনবো, জানবো। আপনার জীবনের একটা বয়স চলে গেল, এই যে জীবনের গল্প বলা, এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আসলে আমরা যেটা বলছিলেন 20 বছর বাইরে থাকি, কিন্তু দেশকে যে অনুভব করি, এই দেশের এই 20টা বছর দেশ থেকে চলে যাওয়ার পরও তারপর দেশের টানে, মাটির টানে যে আসি, সবার সাথে দেখা হয়, এই অনুভূতিগুলো আসলে অন্যরকম। তো জীবন থেকে তো এটা তো আমাদের জীবন, আমরা এখানে ছোটোকাল আমাদের স্কুল লাইফ, আমাদের ইউনিভার্সিটি লাইফ আমরা কাটিয়েছি, সুতরাং এই জীবনগুলো আমাদের এখানে সময়গুলো কেটেছে এবং আমরা বাইরে এখন আছি, এই সবগুলো মিলে দ্য ফ্যান্টাস্টিক। এবং আজকে যখন আমি এই প্রোগ্রাম আসতে পেরেছি, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আমি হয়তো আমার অনুভূতিগুলো হয়তো প্রকাশ করতে পারবো। এবং সেই সাথে আমি আজকের এই প্রোগ্রামের দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারক জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা মাঝখানে কিছু প্রশ্ন আপনাদের জন্য ছোট করে ছুড়ে দেব। যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তাদের জন্য রব বাংলাদেশের পক্ষ থেকে থাকবে উপহার সামগ্রী। আশা করছি আমাদের এই অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন আপনারা। আলতাফ ভাই, আপনি ব্যক্তি জীবনে পড়াশোনা করেছেন কতদূর, কোথায় কোথায় পড়লেন? আলহামদুলিল্লাহ, ছোটোকালে আমি গ্রামেই বড় হয়েছি। আসলে একেবারেই অজপাড়াঘা যেটা বলে আপনার জন্মস্থান, সেটা হচ্ছে যে আমার চট্টগ্রামের মিরসরাই থানায়। আমি একেবারে গ্রামে জন্মগ্রহণ করেছি। সেখান থেকে প্রাইমারি পাশ করার পরে তারপরে আমার ইয়ার 10 তো এসএসসি পরীক্ষা সেখানে করেছি। তারপর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, যেটা কাপ্তাইতে। সেখান থেকে এরপর আমি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটা গাজীপুর অবস্থিত, সেখান থেকে ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। এটা ছিল আমার শিক্ষা জীবন। তারপরে আমি এরপর এটা শেষ করে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যেটা হেড অফিস, সেখানে কাজ করেছি প্রায় 4 বছর পর্যন্ত। তারপরে আমি দেশের বাইরে যাই। আচ্ছা, ভাই বোন আপনারা কয়জন, আব্বা মা আছেন কিনা? আমরা 5 ভাই। তারপর আমার এক ভাই ইতিমধ্যে মারা গেছেন। আমরা এখন 4 ভাই আর 3 বোন। বোনদের বিয়ে হয়ে গেছে, ভাইরা সব আছেন। আমার বাবা নেই, মা আছেন।
মা আছেন, আল্লাহ নেক হায়াত দান করুন। আপনার কাছে জানতে চাই, প্রবাসে যখন আপনি প্রথম গেলেন তখন বাবা ছিলেন? না, বাবা ছিলেন না। তখনও বাবা ছিলেন না। তো সেই টাইমে এগুলো মানে সেই কষ্টটা আসলে কেমন ছিল, বা এই যে মায়া মহব্বত এগুলো ছেড়ে ওখানে যাওয়া, সেই কষ্টের স্মৃতিগুলো বা আপনি একটু শেয়ার করবেন যদি। হ্যাঁ, সেটা 20 বছর আগের কথা ওয়েদ ভাই। সেটা ছিল আমি যখন এখান থেকে যাই, আসলে আমি স্কিল মাইগ্রেশন নিয়ে গিয়েছি, আমি এবং আমার ওয়াইফ। হ্যাঁ, তো আমরা যখন ওখানে যাই ওই সময়টা আমি আসলে এই খিলগাতে থাকতাম এখানে যাওয়ার আগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খিলগাতে থাকতাম। তো এই খিলগা তো অনেক জনবহুল এবং ঢাকা শহরে একটা খুব মানে এর মেসি এরিয়া, খুবই জনবহুল এরিয়া। তো আমি যখন ওখানে যাওয়ার পরে একজন আমাকে রিসিভ করলো, ওনার বাসায় নিয়ে গেল। সকালবেলা উনি জবে চলে গেল, আমি বাসায় এবং সকালবেলা আমি যখন বের হলাম, চারিপাশে কোনো মানুষ নাই, কিছু নাই। আমার কাছে মনে হলো এই কোথায় আসলাম আমি, কোন জঙ্গলে। হ্যাঁ, অনেকগুলো বাড়িঘর আছে বাট কোনো মানুষ নেই, রাস্তায় কিচ্ছু নেই। তারপর এক সময় এটা রিয়েলিটি বলতে গেলে একসময় মনে হয় খুব ভিতর থেকে একরকম কান্না চলে আসতে লাগলো, আমি কেন এখানে আসলাম। আমি দেশের মনে অনেক ভালো ছিলাম। তারপর কয়েকদিন পর মনে হলো যে না, আমি দেশে থাকবো না, আমার সম্ভব না যে আমি যখন হয়তো পাসপোর্টটা পেয়ে যাবো আমি দেশ থেকে চলে যাব। কারণ এই দেশে সাথে বাংলাদেশের সাথে যে একটা এখানে আমরা যেরকম বাংলাদেশ এনভায়রনমেন্টে বড় হয়েছি, সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সব কিছু মিলে এখানে কিছুটা নাই, একেবারেই মানুষজন একেবারে রোবটের মতো, সব কিছু মিলে অনেক খারাপ লাগতো। তো এই অনুভূতিগুলো আসলে বলার মতো না। হ্যাঁ, তো একটা মনে হতো না দেশ থেকে চলেই যাব। এটাই ছিল আমার তখনকার প্রথম অনুভূতি। অস্ট্রেলিয়াতে আপনার সবচেয়ে কষ্টের কোনো মুহূর্ত ছিল কিনা, যে এই কষ্টটা আসলে অনেক? আসলে সত্যি বলতে কি বলতে, এই প্রত্যেককে আমরা যারা মাইগ্রেশন নিয়ে গিয়েছি কিংবা স্টুডেন্ট বিষয়ে যেভাবে যাক, যারা ওখানে থাকতেছে, সেটা হচ্ছে এই স্ট্রাগলটা আছেই, থাকবেই। আমি এখান থেকে গ্র্যাজুয়েশন করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, আমি জব করেছি, আমার কিছু এক্সপিরিয়েন্স ছিল। তারপরও বলতে দিতে না যে আমরা অনেক কাজ করি, যেমন আমি রেস্টুরেন্টে কাজ করেছি, আমি বিভিন্ন 5 স্টার হোটেলগুলোতে আমি কাজ করেছি, যেটা আমার সাথে রিলেভেন্ট ছিল না, আমার এক্সপিরিয়েন্সের রিলেভেন্ট ছিল না, কিন্তু আমাকে করতে হয়েছে কারণ আমাকে সার্ভাইভ করতে হবে। আমি সুপার শপে কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ এই 2-3 বছর লাগছে আমার এনভায়রনমেন্ট বোঝা, দেখা, আমাকে আমার ইংলিশ বোঝা, শিখা, সব কিছু মিলে যখন আমি ওদের সাথে কিছুটা খাপ খাওয়াতে পারলাম, তখন আমি আমার ডিপার্টমেন্টের আমার ইঞ্জিনিয়ারিং জবটা পেলাম আর কি। তো এই 3-4 বছর আসলে অনেক অনেক কষ্টের, যেটা হয়তো সেই গল্পগুলো আমরা কখনো আসলে অনেক সময় শেয়ার করি না, কিন্তু আসলে স্ট্রাগল করতে হয় সেখানে, এবং যেটা আসলে খুবই অনেক সময় প্যাথেটিক হয়। অনেক সময় বলতে গেলে সেটা ভিতরে একটা কান্না আসে, কিন্তু সেটা হয়তো আমরা এক্সপ্রেস করি না নিজেদের কাছে, সমাজের কাছে, বাইরের কাছে, কিন্তু সেটা আসলে ভিতরে অনেক কষ্টের কিছু জায়গা থেকে যায় সবসময়। আলতাফ ভাই, এই সেটে আপনি যেখানে বসে আছেন, এইখানে বসে বাংলাদেশের অনেক বড় বড় লিজেন্ড আর্টিস্ট, বড় বড় প্রমিনেন্ট সিঙ্গার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক সংগঠক, এখানে বসে বসে চোখের পানি ছেড়েছে এরকম অনেকগুলো প্রোগ্রাম, এই জীবনের গল্পে তারা অনেক মানুষ। আমার শরীরটা শিহরিত হয়েছে, কারণ সেই কান্নার ভাগিদার আমি হয়েছি। আমি দেখেছি তাদের সেই স্মৃতিচারণগুলো। কারণ আমাদের প্রজন্ম শিখবে কি আমাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে শিখবে কে? আমরা তো স্বপ্ন দেখে যাই প্রবাসে ভালো থাকবো, এই সেই, কিন্তু না, প্রবাসের এই জায়গাগুলো প্রত্যেকটা ধূলিকণার ভেতরে ঘাম, কষ্ট, চোখের পানি, ব্যথা জড়িয়ে থাকে। যাই হোক, আপনি যখন সেখানে ছিলেন, মায়ের সঙ্গে কমিউনিকেশনটা কিভাবে হতো এবং এই মায়ের শূন্যতা কিভাবে ফিল করতেন? যখন যাই তখন আসলে তখন হোয়াটসঅ্যাপ, ইমেল এইসব ছিল না। তখন আমরা বাজার করতাম সপ্তাহে, এবং বাজারের মধ্যে যেমন বাজার মধ্যে হয়তো একটা তেল কিনা, একটা আইটেম সংসারের, ঠিক তেমনি একটা কলিং কার্ড কিনা একটা আইটেম ছিল। কলিং কার্ড 300 মিনিট কিংবা 250 মিনিট পাওয়া যায়, তো ওইটা দিয়া ল্যান্ডলাইনের সাথে যুক্ত করে পরে আমরা বাংলাদেশে কথা বলতে, এবং এইটা ছিল আমাদের মিনিমাম 1 মাসে এই 300 মিনিট কথা বলতে পারবো, এবং মেপিভাবে কথা বলতাম। হ্যাঁ, মানে যেহেতু সব কিছু লিমিট ছিল, ওই যে মায়ের সাথে কথা বলা, এটা আসলে এটা আসলে আমি ঠিক বলতে পারছি না। খুবই মানে এই 10 মিনিট 20 মিনিট আছে আমার কলিং কার্ডে, এটা আমার সাথে কথা বলবো, পরে এটা রেখে দিয়েছি, এটা আর কারোর সাথে কথা বলবো না, এরকম ছিল আর কি। আমার একটা জিনিস মনে পড়ে গেছে, আমি যদি একটু শেয়ার করি, সেটা হচ্ছে ওই যে বললাম আমি রেস্টুরেন্টে কাজ করছি, আমি 5 স্টার রেস্টুরেন্টে আমি
রুম অ্যাটেন্ডেন্ট ছিলাম এক সময়, অনেকদিন কাজ করতাম। যখন আমি আসলে ছোটোকাল থেকে তো আমরা অনেক অভ্যস্ত ছিলাম না যে কষ্টের কাজগুলো করা। আমি যখন কাজ করতাম, আমার ওই রেস্টুরেন্টটা ছিল একেবারে অপেরা হাউসের সাথে, আমি জানালা দিয়ে অপেরা হাউস দেখতে পাইতাম। আমি তাকায় থাকতাম আর আমার চোখের পানি পড়তো, দু চোখের আগে। তারপর একটা মনের মধ্যে জিদ আসছে, আমি যে এই হোটেল আমি কাজ করছি 5 স্টার হোটেলে, আমি হোটেলে কোনো একদিন গেস্ট কি আমি হতে পারবো? তারা এটা বলতে দ্বিধা নাই। মাত্র কয়েক বছর ব্যবধানে আমি বিজনেস করছি আলহামদুলিল্লাহ। আমি এখন ওইসব হোটেলে আমার নিজের পয়সা দিয়ে থাকার মতো ক্যাপাসিটি আছে, বাট আমাকে এখন বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন সংগঠন আমাকে ওই সমস্ত ইউনিভার্সিটি হোটেলগুলোতে গেস্ট হিসাবে নিয়ে যায়। আমি সেই দিন আমি আরেকটা হোটেলে ছিলাম, ওরা আমার নিয়ে গেছে, এবং ভাবতেছিলাম এই হোটেলে আমি একদিন কাজ করতাম, এই হোটেলে আমি গেস্ট হিসাবে আরেকজনের ওনারে। এই জিনিসগুলো যে কষ্টের পরে যে মানুষের একটা সুখ আসে বা আসে, সেটা তখন আমাকে খুব ভিতরে খুব উদ্বেলিত করেছিল আর কি। এটাই তো পৃথিবীতে যারাই সফল হয়েছে, আমি নিজেও, আমাকে মানুষ যেই জায়গায় দেখে, আমার এটার পেছনে অনেক কষ্ট, অনেক ফাউন্ডেশন, অনেক ত্যাগ, যেগুলো আমি টেলিভিশনগুলোতে অবলীলায় বলে গেছি। এবং বলতে হবে, আমি তো ডক্টর আতিউর রহমানের সঙ্গে একটা প্রোগ্রামে ছিলাম কিছুদিন আগে, সলিমুল্লাহ এতিমখানায়, সলিমুল্লাহ মেডিকেল কলেজও প্রোগ্রামে গিয়েছি। অবলীলায় বলছে বাচ্চাদের সামনে, লাইফটা তোমার এভাবে হয়েছে। আসলে জানতে হবে, কারণ আপনি প্রবাসে থাকেন, আপনার জীবনী থেকে যেন যে জেনারেশন বুঝতে পারে যে প্রবাসে গেলে আমাকে মেন্টালিটি এভাবে প্রিপারেশন নিতে যেতে হবে। কিন্তু আপনি যে কথাগুলো সেভাবে আমরা না বলি, তাহলে ওরা গিয়ে ওখানে হতাশায় পড়বে। এই আমি এও জানি যে আপনি বাংলাদেশ থেকে অনেককেই মানে ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার ফার্ম আছে, এর মাধ্যমে আপনি স্টুডেন্ট, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকেও আপনি সেখানে নিচ্ছেন। তো এরকম কখনো কি হয় না যে হয়তো সেখানে গিয়ে একটা বাচ্চা কান্নাকাটি করছে, আর সে থাকবে না বা চলে আসতে চায়, এরকম পারিবারিক যে বিষয়গুলো আপনাকে এটা লেনদেন এরকম অনেক স্টুডেন্ট আসলে, হ্যাঁ আপনি যেটা বলছিলেন, আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে, স্টুডেন্ট কনসালটেন্সি। আমরা এক বছরে প্রায় 100+ স্টুডেন্ট নিয়ে যাই সেখানে। তো এই ধরনের কিছু কেস নাই তা না, অনেক স্টুডেন্ট সেখানে যায়। এখানে আমাদের দেশের ছেলেমেয়েরা আসলে যে বড় হয়, তারা ভাত খাওয়াতে প্লেটটা ধোয় না, বাসায় সব কিছু থাকে। ওখানে যাওয়ার পর তো একেবারে সব তাকে নিজে করতে হয়। এই কষ্টের জীবন অনেকে করতে পারে। অনেকে আসছে, আমাদের অফিসে আসছে, সিডনি অফিসে আসার পরে বললো যে ভাই আমি থাকবো, আমি চলে যাব, নেক্সট উইকতে চলে যাব। এবং 2-1 জন চলে আসেন, তার 2-1 জন চলেও আসছে। এবং আমরা তাদেরকে বুঝাই যে দেখো এটা কষ্ট, আর তুমি আসছে স্টুডেন্ট হিসাবে, আমি স্কিল মাইগ্রেশনে আসার পরও আমাকে 3 ইয়ার্স 4 ইয়ার্স এই কাজগুলো আমি করতে হবে। একটা সময় দাঁড়া যায়, কিন্তু স্ট্রাগলটা হয়, অনেক কষ্ট হয়। আমি আরেকটা ছোট্ট গল্প বলি, সেটা ঈদের দিন আমি তখন মাত্র গেছি, হয়তো 1 বছর হলো, আমি রেস্টুরেন্টে কাজ করতাম। ঈদের দিন ওকে বললো আমাকে ছুটি দাও, আমার কালকে ঈদ, ছুটি হবে না, আমাকে ছুটি দিচ্ছে না। দেখা যাচ্ছে কাজ করছি, ঘাম পড়তেছে, এই যে আমি ঘামটা মুছবো সেই সময়টা আমার নাই। ওরা তো টাইম মেনটেন করে আমাকে এই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে, মাস্ট বি। তো এখন ঈদের দিন আমি যখন বাসা থেকে বের হচ্ছে, ট্রেনে উঠবো, জবে যাব, দেখি যে অনেক লোক মসজিদে যাচ্ছে। আমি একটা বাঙালি এরিয়া থাকতাম, একটা মুসলিম এরিয়াতে, মানুষজন মসজিদে যাচ্ছে, নামাজ পড়তেছে। আমার শুধু বোবা কান্না, আমি ঈদের নামাজটা পড়তে পারছি না। ওই সময়টাও গেছে আমাদের এক সময়। আলহামদুলিল্লাহ এখন আমি যেটা বলছিলাম, আমি এখন আলহামদুলিল্লাহ অনেক গুড। বাট আমি বলছি এই যে একটা কষ্টটা এটা আছে, এটা থাকবে আর কি। এখন তো আপনি এত স্টুডেন্ট সেখানে নিয়েছেন, অনেকের এরকম কষ্ট হয়, তাদের বেলায় কি আপনি সিস্টেমটাকে সামনে প্রেজেন্ট করে দেন, নাকি সহানুভূতির হাতটা বাড়ান আপনার কষ্টের জায়গা থেকে? আমরা চেষ্টা করি। এখন হচ্ছে কি, ওখানকার পুরো এনভায়রনমেন্ট এমন যে মানুষ হয়তো খুব, আপনি ইকোনমিক্যালি একজন আরেকজনকে অনেক বেশি হেল্প করা যায় না, বাট আলহামদুলিল্লাহ এখন আমাদের কমিউনিটি অনেক বড় হয়েছে। আমরা ক্রাইসিস অ্যাকোমোডেশন থেকে শুরু করে ক্রাইসিসভাবে কোনো স্টুডেন্ট, কোনো মানুষের যদি লাগে, সেগুলো আমরা আমাদের একটা অর্গানাইজেশন করছি, আমরা সেখানের মাধ্যমে আমরা হেল্প করে থাকি, সেগুলো হয়। কিন্তু একেবারে ইন্ডিভিজুয়ালি লেভেলে গিয়ে অনেক বেশি হেল্প করা আসলে অনেক সময় ইচ্ছা থাকলে সম্ভব হয় না। কারণ আপনি জানেন, আপনি নিজেও এদের ভিজিট করে আসছেন কিছুদিন, কয়েক বছর আগে। তো আপনার কাছে এই জিনিসটা জানতে, ওখানকার মানুষ একেবারেই রোবটের মতো, সব কিছু মানুষ একেবারে বলতে গেলে অনেকটা হ্যান্ড টু মাউথ, অনেকটা যেমন তারা ইনকাম করে অনেক, আবার সে পরিমাণ খরচ হয়, গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয়, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা ভালো থাকে। কিন্তু ওই যে একটা জায়গা, অনেকগুলো পয়সা আমি জোগাইলাম, অনেকগুলো টাকা জোগাইলাম, এরকম হয়তো অনেকটা করা
হয় না অনেকেরই। তো যার কারণে মানুষ ওইভাবে হেল্প করতে পারে না, কিন্তু আমরা সামগ্রিকভাবে হেল্প করি মানুষকে, আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা হেল্প করে থাকি। আর হচ্ছে যে আরেকটা জিনিস বুঝি যে আমরা তো দুর্নীতি করছি, আমরা টাকা জমাই, আমরা অনেক কিছু করতে চাই ভবিষ্যতে। অস্ট্রেলিয়ার যারা সেখানের মানে সিটিজেন যাদের রয়েছে, যারা ওখানকার নাগরিক, ন্যাশনালিটি যাদের রয়েছে, এদের মেন্টালিটিকে আসলে আমাদের মতো অন্যের হক মেরে খাই, অথবা মানে আমি প্রাসাদ করতে চাই, সম্পদ অনেক বেশি আমি মানে রাখতে চাই, গড়তে চাই, ওরা কি এটাতে বিশ্বাসী নাকি স্বাভাবিক লাইফটা ওরা লিড করে? আমি যতটুকু আমার 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আসলে অস্ট্রেলিয়ানরা, হ্যাঁ, মূলত আমরা যাদেরকে ওজি বলি, যারা একেবারে হোয়াইট যারা, তাদের মেন্টালিটি হচ্ছে তারা জীবনটাকে এনজয় করতে শিখে, এবং প্রতি বছরে তারা এই হলিডে করবে, 1 মাস 2 মাস হলিডে করবে, এবং বন্ধের দিনগুলোতে হলিডে করবে, তারা ইনকাম করবে এবং সেটাকে এনজয় করবে। এটা হচ্ছে তাদের মেন মেন্টালিটি। আর সেকেন্ড দিকে আপনি যেটা দুর্নীতি বা এটা বললেন, অ্যাকচুয়ালি হয়তো কর্পোরেট লেভেলে অনেক উঁচু লেভেলে, হয়তো সেখানে কিছু একটা খুব একটা একেবারে হয়তো যেটা সামান্য ধরার মধ্যে না এরকম, কিন্তু আমাদের দেশের মতো একেবারে রুট লেভেলে এগুলো ইভেন কি আমরা কোনো বৈষম্য পাই না। যেমন আমরা ওখানে গেছি, আমরা হয়তো আমাদের অ্যাকসেন্ট ঠিক ওইরকম ইংলিশ ভালো না, আমাদের ব্যাকগ্রাউন্ড অন্য দেশ থেকে আসে। এখন আমি যদি এভাবে চিন্তা করি, আমার দেশে এখানে আমার সাথে জব করতেছে একজন হোয়াইট পিপল, তাকে আমি ওইভাবে দেখি না। ইভেন কি আমরা অনেক সময় জেলায় জেলায় ভাগ করে ফেলি, যে তুমি আসছো চিটাং, তুমি আসছো রাজশাহী থেকে, আরে তুমি ওরম। ওইখানে কিন্তু ইভেন কি আমরা ওদের সাথে কাজ করতেছি। আমি দেখছি অনেক জায়গায়, অনেক দেশে, আমি হয়তো দেশের নাম বলবো না, অনেক দেশে আমি নিজে দেখে আসছি, ওরা তাদের নাগরিককে একরকম স্যালারি দেয় এবং ফরেনারদেরকে আরেকরকম স্যালারি দেয়, কিন্তু আমরা ওখানে ওই ধরনের বালাই নেই। আচ্ছা, সেম জিনিস আমি সিটিজেন যেদিন থেকে হয়েছি, আমি সেম গভর্নমেন্টের ফ্যাসিলিটি ওদের মতো পাচ্ছি। তো সুতরাং ওই ধরনের বৈষম্য শিকার নাই, দুর্নীতিগুলো আসলে রুট লেভেলে বলতে গেলে নাই, কিছু নাই। তো আলহামদুলিল্লাহ ওই যে বললাম এক কষ্টের পরে যে সুখটা, এটা হচ্ছে ওখানকার নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, সব কিছু মিলাইয়া এনভায়রনমেন্ট এবং গভর্নমেন্টের ফ্যাসিলিটি সব কিছু মিলাইয়া, এই কারণে আসলে এন্ড অফ দ্য ডেতে মানুষ এখানে সেটেল হয়ে যারা আসতে চায়। দারুণ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চমৎকার সেই আয়োজনে জীবনের গল্প শোনাচ্ছিলেন সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসাইন। আমরা তার কাছ থেকে শুনছিলাম। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প, রোব বাংলাদেশ নিবেদিত, কো স্পন্সরশিপে রয়েছে মালাবিস। আমাদের সাথে যুক্ত আছে অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের সকলের প্রিয় আলতাফ হোসাইন ভাই। খুব ভালো লাগছে এই কথাগুলো শুনতে আসলেই, এবং এই যে আপনি যে কথাগুলো বললেন, মায়ের সঙ্গে যে ফিলিংসটা শেয়ার করতে গিয়ে চোখে পানি চলে আসে, ফ্যামিলির শূন্যতা, ওখানকার লাইফের কষ্ট। এখন আবার আল্লাহ সফলকামী করেছেন, কিন্তু একটা সময় সবগুলো ছেড়েই আবার চলে যেতে হয়। আমাদের দেশের যেই স্টুডেন্টগুলো আপনি সেখানে নিচ্ছেন বা যারা যায়, তারা ওখানে মেন্টালিটি অ্যাডজাস্ট করে, এটা কি পারে? আবার আমি এও দেখেছি, অস্ট্রেলিয়াতেই আমি দেখে এসেছি যে তারা চলন বলন, এদেশে থাকা অবস্থায় ধর্মীয় অনুভূতি তাদের ভিতরে জাগ্রত হতো বা তা বাহ্যিকভাবে আমরা দেখতে পেতাম, ওখানে যাওয়ার পর টোটালটা চেঞ্জ হয়ে গেছে। এটা কেন? এটা একটা খুবই বাস্তবধর্মী কোশ্চেন ওবায়দ। আমি যেটা বলবো আসলে এটা দুটোই হচ্ছে। ফার্স্ট অফ অল, কিছু স্টুডেন্ট এখানে যাদের পারিবারিক অবস্থার কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে এখানে হয়তো ওই পরিমাণ ভিতরে হয়তো কিছু থাকলেও ওই পরিমাণ হয়তো তারা দেখাতে পারে নাই। আর অস্ট্রেলিয়া একেবারে ফ্রি কান্ট্রি, ওখানে আপনি 18 ইয়ার্সের পরে ইভেন ইউ ক্যান সে এনিথিং ইন ইউর কিডস অ্যাজ ওয়েল। সো তুমি কিছু বলতে পারবেন না। সেক্ষেত্রে যখন তারা যায়, 18 ইয়ার্স প্লাস তারা অ্যাডল্ট, তখন তারা ওই এনভায়রনমেন্টের সাথে তাদের মনের মধ্যে যদি ওরকম থাকে, ওইরকমভাবে আসলে চলে, তখন কিছুই বলার থাকে না। আর আবার আমি বিপরীতও দেখেছি, এই দেশে অনেকভাবে বা ওখানে উল্টাপাল্টা চলছে, হয়তো কিছুদিন পরে দেখা যায় এমন নামাজি হয়ে গেছে, এমন আল্লাহ হয়ে গেছে। কারণ এই এনভায়রনমেন্ট দেখার পর একটা আলটিমেটলি অনেক বিগ চেঞ্জ চলে আসে অনেকেরই। দুটো হয় আসলে। তো এনভায়রনমেন্টের আসলে একটা বিশাল প্রভাব
আমরা সবসময় বলি এনভায়রনমেন্ট বিশাল প্রভাব। তো এই এনভায়রনমেন্টের কারণে অনেকেই হয়ে যায়, এটা খুব স্বাভাবিক বলতে। অনেককে আমরা দেখছি, আমি মনে করছিলাম না, আমি একদিন শপিং সেন্টারে হাঁটতেছি, আমার সাথে আরেকজন শপিং করতেছে, আমি তাকাইছে, আমি তাকানোর পরে আই থিঙ্ক মেবি অস্ট্রেলিয়ান অর সামথিং আর অন্য কান্ট্রি। পরে যখন বাংলা কথা বলতেছে, বাংলা কথা আমি একটু ফিরে তাকাইলাম বিকজ অফ ড্রেস আপ দেখে। তো এটা আসলে আনফর্চুনেটলি যে আমাদের দেশের ছেলেমেয়েরা এরম ড্রেস আপ করতে পারে যেটা আমরা কল্পনা করবো না। আমরা অস্ট্রেলিয়া দেখলে ওরা অভ্যস্ত, ওরা সমস্যা নেই, কিন্তু এই যে বললেন এই চেঞ্জ এটা হয়ে যাচ্ছে অনেকেই, এটা একটা ব্যাড থিং। এটা আসলে তো যাদের ধর্মীয় জ্ঞান থাকবে না, পারিপার্শ্বিক জ্ঞান থাকবে না, তারা এটা করবেই, বাট আলটিমেটলি কিছু চেঞ্জও হচ্ছে, আমরা এই কাজগুলো করতেছি। না, আমি নিজে ভালো লেগেছে যে দেখেন এই যে প্রবাস জীবনে তো একটা টাইম অবকাশ পাওয়া যায়, কেউ ওভার টাইম করে, কেউ করে না, সেই টাইমটাকে বিভিন্নভাবে এনজয় করে। আলতা ভাই, অনেক সময় আমরা দেখি যে প্রবাসে যারা ডিউটি করে বা এর পরের একটা টাইম তারা খুব ডিপ্রেশনেই চলে যায়, কারণ হলো ডিউটির পরে তারা মানে এত ফ্রি হয়ে যাচ্ছে ওই কালচারের সাথে যে পরবর্তী সময় সে হতাশায় ভোগে। কিন্তু আমি যখন আপনাদের কাছে গিয়ে দেখলাম যে আপনারা সোশ্যাল ওয়ার্ক করছেন, সামাজিক কাজ থেকে শুরু করে ধর্মীয় জ্ঞান চর্চা, মানে ইসলামাইজেশন করা, প্রবাস জীবনটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে করা, এই মানুষগুলো হতাশ থাকে না, সেই মানুষগুলো হতাশ থাকে না। বাট অনেকেই এই জায়গাগুলোতে হতাশায় ভুগছে, তাদের ফ্যামিলিগুলো একটা সময় কান্না করে যে আমার বাচ্চাকে কেন পাঠালাম, কারণ সেখানে সে স্বাধীন হয়ে যায়। তো এই ক্ষেত্রে মানে আপনাদের ভূমিকাটা কেমন, বা আপনারা কাজ করছেন, বা এখন জেনারেশন আপনাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে কিভাবে? হ্যাঁ তারেক ভাই, এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে ওই যে বললেন আমরা সোশ্যাল ওয়ার্কের কথাটা আমি আগে বলি। সোশ্যাল ওয়ার্কের জন্য আমরা যখন দেখলাম আসলে এন্ড অফ দ্য ডেতে এখানে আসলে বিনোদনের কিছু নেই, আমরা এন্ড অফ দ্য ডেতে বারে যেতে পারি না, আমরা ড্রিঙ্কস করতে পারি, তাহলে আমরা করবোটা কি? আমাদের তো প্রত্যেকটা মানুষের বিনোদনের জায়গা থাকে, এবং আমাদের অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের একটি ডিউটিও আছে। তো আমরা দেখলাম যে একটা নন মুসলিম কান্ট্রি, সেই প্রেক্ষাপট থেকে আমাদের কিছু আগে যারা ভাই গেছিলো তারা সব মিলাইয়া আমরা এখানে অর্গানাইজেশন করছি একটা, আমাদের অর্গানাইজেশনের নাম ছিল IPDC। এটা স্টিল পুরো অস্ট্রেলিয়াতে কাজটা বিস্তৃত, এবং সেখানে প্রত্যেকটা স্টেটে আমাদের সেন্টার রয়েছে। আমরা এই সংগঠনটির মাধ্যমে আসলে নিজেদের মধ্যে যেরকম একটা পারিবারিক বন্ধনের মতো করে ফেলছি, ঠিক তেমনিভাবে ওই যে রিক্রিয়েশনের ব্যাপারগুলো বলছেন, বিনোদনের ব্যাপারগুলো বলছেন, আমরা এই কাজগুলো করার মধ্যে মনে হচ্ছিল আমরা একটা ফ্যামিলি। আমি আপনাকে উদাহরণ, একটা বাস্তব উদাহরণ। ইয়েস্টারডে আমি তো এখানে আমার ওয়াইফ আমার বাচ্চাকে স্কুল থেকে উঠাতে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। গাড়ি অ্যাক্সিডেন্ট আলহামদুলিল্লাহ ওনার সুস্থ আছেন, বাচ্চা সুস্থ আছে, বাট গাড়ি খুব ড্যামেজ হয়ে গেছে। আমার দুইজন ভাই, আমি ফোন দিলাম, এসে পুরোপুরি আমার গাড়িটাকে সাইডে রেখে আর যত ধরনের ট্রিটমেন্ট, আজকে থেকে আমি অনেকগুলো ফোন বাজার দিতে হবে না, কোনো প্রবলেম হবে কি না, আর কি আমার জানান। একজন ভাই গাড়ি টো করে নিয়ে ওনার ওয়ার্কশপে ঠিক করে দিচ্ছে। এই কাজগুলো কেন হচ্ছে? কারণ আমরা এই যে এমন একটা বন্ডিং তৈরি করে ফেলছি, হ্যাঁ, যার কারণে একে অপরকে সহযোগিতা করতে, কিন্তু যারা এই বন্ডিংয়ের মধ্যে নাই তারা আসলেই ডিপ্রেশনে ভুগে, তারা আসলে এন্ড অফ দ্য ডেতে তাদের বাসার মধ্যে কিছুই করার থাকে না। এবং এমনও দেখছি যে বাসায় একা পড়ে মরে গেছে, কেউ আয়সা তাকে আমার পাশে আমরা দেখছি, আমাদের ফ্ল্যাটে দেখেছি। আমাদের ওই যে আপনি যে সেন্টারটা গেছেন লাকাম ইসলামিক সেন্টার, সেই সেন্টারে একজন তার ছেলেমেয়েরা এখানেই থাকে, ফাদারকে রেখে দিয়েছে ওই বোর্ডিংয়ে, আমাদের ওই বোর্ডিংয়ে। পরবর্তী সে মারা গেছে, 2 দিন পরে খবর পাওয়া গেল। এই তাদের লাইফটা অনেকেরই এরম হয়ে যায়, কারণ তাদের সোশ্যালিজম থাকে না, মার সাথে মিশে না। তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমরা অনেক ভালো আছি। আর নেক্সট জেনারেশন যেটা কথা বললেন, আমাদের যারা নেক্সট জেনারেশন, এটার জন্য আমরা আমাদের এই অর্গানাইজেশনের মাধ্যমে নেক্সট জি নামে একটা সেকশন করেছি। সেখানে তাদেরকে তাদের যেহেতু ভাষা ডিফারেন্ট ইংলিশ, আমরা ইংলিশেই তাদেরকে টিচ করাচ্ছি, শেখাচ্ছি, এবং তারা সাথে সাথে ইসলাম যেমন শিখতেছে, আমরা স্লোগান তৈরি করেছি, বেটার মুসলিম বেটার অস্ট্রেলিয়ান। এবং আমি আরেকটা কনসেপ্ট, আরেকটা একেবারে এটা জীবন থেকে, যদি জীবনের গল্প চলছে, এটা জীবন থেকে আরেকটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে আমার বাচ্চা তখন আরেকটা ছোটো, সে মনে প্রাইমারিতে পড়ে। একদিন হঠাৎ করে একটা ছবি দেখলো আর কি, আমার ওয়াইফের ছবি, সিম্পল বাসার ছবি, বাংলাদেশ মেয়েদের যেরকম হয়। তো বলছে, কাকা আম্মু তুমি আগে মুসলিম ছিলে না? ছবি দেখে কেন বুঝলাম হিজাব পরো নাই। এখন ওর কাছে যে প্রত্যেকটা মুসলিম হিজাব পরবে, হ্যাঁ, তুমি তো তোমাদের হিজাব নাই এখানে, তুমি কি আগে মুসলিম ছিলে না?
এই যে মেন্টালিটি দেখেন আপনি, যে ওদের কাছে হচ্ছে যে, এবং আরেকটা আমি জীবনের গল্প, এটা আরেকটা, একদিন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানে একটা দোকানে লেখা আছে 100% হালাল। সে আমাকে আজ করতেছে, ড্যাড এখানে 100% এই কথাটা রং আছে কেন? হালাল তো হালালে, এখানে আবার পার্সেন্টেজের ব্যাপার আসবে কেন? ও 99% এটা তো আর হালাল হলো না। আমার মাইন্ডে ঢুকে নেয় এই থিংগুলো। তো ওখানকার জেনারেশনগুলো ওরা যতটুকু ইসলাম শিখছে একেবারে 100%, আমাদের মতো ওই যে বেদাত কিংবা অন্য কিছু ওদের মধ্যে ঢুকে না, এটা আমি বলতে চাইছিলাম। তো আলহামদুলিল্লাহ দ্যাটস গুড, ওখানে অনেক ইসলামিক স্কুল আছে, আমাদের নিজস্ব আইপিডিসির একটা ইসলামিক স্কুল আছে। আমরা চেষ্টা করছি বেটার মুসলিম, বেটার অস্ট্রেলিয়ান এইভাবে হওয়ার জন্য আর কি। বাকি আল্লাহর ইচ্ছা, দোয়া করবেন। আম্মা যার সঙ্গে কথা বলতে গিয়ে চোখে অশ্রুসিক্ত হন, আবেগ আপ্লুত হন, মাকে কি আপনার সঙ্গেই থাকে নাকি মা দেশে থাকে? কখনো যাওয়ার সুযোগ হয়েছে কিনা? আম্মা বাংলাদেশে থাকে, একবার গিয়েছিলেন হোম সিক যেটা বলে আর কি, উনি গিয়ে ওখানে একটু সিক হয়ে গেছিলেন। পরেই আমি গত পরশুদিন বাড়ি থেকে আসছি। তো আসার আগে ওনাকে জিজ্ঞেস করলাম চলেন, আবার আমার চলেন, আমি তো আলহামদুলিল্লাহ এখন বড়, আমার অনেক বড় বাড়ি করছি। দেখাইলাম ওনাকে ছবি টবি, আমি আর যাবো না, হ্যাঁ আমি আর যাবো, যেতে চায় না উনি। তেমন ভাইরা বলতেছে যান আপনি, গেলে আমরাও যাই। ও যেতে চায় না, আসলে হোমসিক কাজ করে, এখন একটু এজ হয়েছে এই আর কি, যেতে চায় না। বাট আমি তো চাই নিতে পার, যেতে চায় না এখন আর। সেটাই। আর মানে এখন অস্ট্রেলিয়া তো যেতে আসতে এখন কত সময় লাগে বিমানে? আমাদের এখান থেকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া যেতে 3.5 ঘন্টা, ওখান থেকে প্রায় 7.5 ঘন্টার মতো লাগে। আর যদি ট্রানজিট থাকলে তো আরও, ট্রানজিট থাকলে আর 2-4 ঘন্টা ট্রানজিট থাকে। জি জি। আপনার জীবনের এই পর্যায়ে এসে কোন মানুষটি আপনাকে বেশি সহযোগিতা করেছে? স্পেসিফিক আমি যদি না বলি, স্পেসিফিক আমি আসলে বলতে চান, এটা প্রোগ্রাম হচ্ছে অনেকে দেখে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাইদের সহযোগিতা। তবে এটা কথা বলতে পারে যে আমি আসলে আমি ছোটোকাল থেকে একটা অর্গানাইজের সাথে ছিলাম, হ্যাঁ। তো এমন কিছু ভাইরা সহযোগিতা করছে, হ্যাঁ, যে সহযোগিতাগুলো আসলে মানে বলার মতো না, হ্যাঁ। যেমন আমাকে যে অস্ট্রেলিয়া থেকে প্রথম রিসিভ করছে, উনিও আমাদের অর্গানাইজেশনের এক ভাই, হ্যাঁ, যে রিসিভ করে নিয়ে আসা, বাসায় রাখা, থাকা, খাওয়া, হ্যাঁ, একটা জবের ব্যবস্থা করে দেয়া থেকে শুরু করে আর কি, সব কিছু মিলাইয়া এই বিহাইন্ডে যে অনেক অনেক ভাইয়ের অনেক, আমি এই ভাইদের কখনো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পাই। প্রত্যেকের জন্য দোয়া করি, প্রত্যেকেই যেন ইহকাল পরকালে ভালো থাকুক। তো স্পেসিফিক কাউকে আমি বলছি না আর কি। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আলতাফ হোসাইন ভাই আমাদের সাথে রয়েছেন। আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন দিব, খুব ছোট করে। যারা উত্তর দেবেন আমাদের কমেন্টে, তাদের জন্য রূপ বাংলাদেশের পক্ষ থেকে সুন্দর সুন্দর গিফট রয়েছে। তার প্রথম প্রশ্নটি হচ্ছে, আজকের যিনি অতিথি তিনি কোন দেশে থাকেন, কত বছর তিনি সেখানে আছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তার গ্রামের বাড়ি কোথায়? এবং তৃতীয় প্রশ্ন, রূপ বাংলাদেশের মিরপুর শপিং সেন্টারে যেই শোরুমটি আছে এটি কত তলায়? এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, রূপ বাংলাদেশের হেড অফিসের ঠিকানাটা আসলে কোথায়? এটি আমাদেরকে আপনারা কমেন্টস করবেন। এর ভেতর থেকে আমরা আপনাদেরকে, যাদের উত্তর সঠিক হবে তাদেরকে পুরস্কৃত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলতাফ ভাই, আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। জীবনের লক্ষ্যটা কি আপনার? কি হতে চান? কত দূর হয়েছেন? কত দূর বাকি? ফার্স্ট অফ অল হচ্ছে জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহ যেন ইহকালীন পরকালীন যে আমাদের যেই অ্যাজ এ মুসলিম হিসেবে যেটাই যে আল্লাহ যেন আমাকে জান্নাত দেখ, আমার এটা হচ্ছে মূল লক্ষ্য। আর আমি আসলে আমার জীবন দশা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি অনেক স্ট্রাগলের মধ্যে এখন একটা পর্যায়ে এসেছি। আমি চাই যে মানুষের জন্য, আমি একেবারে স্পেসিফিক বাংলাদেশ বলবো না, মানুষের জন্য যেন মানুষের কল্যাণার্থে এমন কিছু করি যেটার জন্য আমার সাদকা জারিয়া হয়। আমি বলবো না এটা মানুষের জন্য করলে মানুষ মনে রাখবে, আমি করবো সাদকা জারিয়ার জন্য। একটা পরিবেশ, যেমন আমি যে কাজটা করি, কাউন্সিলিং কাজটা আমরা করি, এটার মধ্যে একটা মানুষের পুরো কেরিয়ার, জীবন চেঞ্জ হচ্ছে। আমি তাদেরকে বলি যে দেখো, আজকে তোমাকে এই পর্যায়ে এই কেরিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে আমি তোমাকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি, এরপর থেকে তুমি জীবনে যত কাজগুলো করবা, আমি তাকে বলি যে বি প্র্যাকটিসিং মুসলিম, হ্যাঁ, তাহলে হয়তো তুমি দেখা যাবে যে তোমার জীবনে সবগুলোতে জিনিস ইজি হয়ে যাবে। এবং ওই পিপল যদি সেই কাজটা করে সেটা সৎকার জারিয়া আমি পাবো। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই কাজে পাঠাচ্ছে এই পৃথিবীতে, সেই কাজটা যেন আমি আমার দায়ী কাজটা করতে পারি, এটাই আমার এখন মূল উদ্দেশ্য, মূল কাজ।
অনেক অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন। আপনার জন্য অনেক হায়াত কামনা করছি, ইমানি হায়াত কামনা করছি। আপনাকে ধন্যবাদ, এবং রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প অনুষ্ঠান যারা দেখবেন এবং দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আপনার সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের সকলের প্রিয় ভাই, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবা যিনি করছেন, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, এবং তার স্টুডেন্ট কনসালটেন্ট একটা ফার্ম রয়েছে ঢাকার উত্তরাতে। যারা অস্ট্রেলিয়া যেতে চান তারাও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো আমাদের মেহমানকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে এই পর্বে যেই 4টা প্রশ্ন দেওয়া আছে, এই 4টি প্রশ্নের উত্তর দিয়ে রূপ বাংলাদেশ থেকে আপনার উপহার সামগ্রী জিতে নিতে পারবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের পর্ব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।